আসসালামু আলাইকুম। 2 মাসের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির আজকে দ্বিতীয় দিন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। দ্য লিটারেরি টার্ম ইউফেমিজম বলতে কি বোঝানো হয়? ইউফেমিজম শব্দের অর্থ হচ্ছে শ্রুতিকটু পদের পরিবর্তে বিনয়ী পদের ব্যবহার, অর্থাৎ ইনঅফেন্সিভ এক্সপ্রেশন ব্যবহার করা। দ্য কম্পারিজন অফ আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ড লাইক বলা হয় সিমিলি, অর্থাৎ দুটি ভিন্ন জিনিসকে আপনি যখন লাইক দিয়ে কম্প্যারিজন করা হবে তখন তাকে বলা হবে সিমিলি, যার অর্থ হচ্ছে উপমা। যেমন আপনি একটি এক্সাম্পল দিতে পারেন, হি ইজ ক্রেজি লাইক এ ফক্স, এটি হচ্ছে একটি সিমিলি। দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড, আচ্ছা, বিগিনিং কনসোনেন্ট সাউন্ড যখন রিপিটেশন হবে তখন তাকে বলা হবে এলিটারেশন। এলিটারেশন শব্দের অর্থ হচ্ছে অনুপ্রাস। এক্সাম্পলটা একটু খেয়াল করুন, পিটার পিপার পিকড এ প্যাক। প্রত্যেকটা আপনার ইনিশিয়াল যে সাউন্ড এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড এবং এটা কিন্তু রিপিট হচ্ছে, তাহলে এটা হচ্ছে এলিটারেশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পয়েটিক ট্রেডিশন? পয়েটিক ট্রেডিশন নয় কোনটি? এটা হচ্ছে অকাল্ট। অকাল্ট এর অর্থ হচ্ছে কোনো কিছু লুকানো, রহস্যময় অথবা অলৌকিক কোনো কিছু, যেটি লিটারেরি টার্মের সাথে যায় না। হোয়াট ইজ দ্য ফানি পোয়েম অফ 5 লাইন্স? আচ্ছা, ফানি পোয়েম অফ 5 লাইন্সকে কি বলা হয়? 5 লাইনের রসালো কবিতাকে বলা হয় লিমব্রিক। 5 লাইনের রসালো কবিতাকে বলা হয় লিমব্রিক। দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স। আচ্ছা, ক্লাইম্যাক্স শব্দটার অর্থ হচ্ছে চরম সীমা। চরম সীমা বলতে কি বোঝানো হয়? যখন কোনো নাটকের সবচেয়ে ইন্টেন্স পয়েন্টটা আসে তখন তাকে বলা হয় ক্লাইম্যাক্স। আর এই ক্লাইম্যাক্সটা ঘটে হচ্ছে এট দ্য এন্ড অথবা এট দ্য হাইট। তারপরের যে প্রশ্নটা দেখেন, রাইডার্স টু দ্য সি, এটি মূলত কি? রাইডার্স টু দ্য সি হচ্ছে একটি এক অঙ্ক বিশিষ্ট নাটক, এ ওয়ান অ্যাক্ট প্লে। জ্যাকোবিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে জ্যাকোবিয়ান পিরিয়ড বলতে বোঝানো হয় 1603 থেকে 1625 সাল সময় পর্যন্ত। রিস্টোরেশন পিরিয়ড হচ্ছে 1660 সাল। ইংরেজি সাহিত্যে 1660 সাল হচ্ছে রিস্টোরেশন পিরিয়ড, 1603 থেকে 1625 সাল পর্যন্ত হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড। হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের সোনালী সময় কোনটাকে বলা হয়? সোনালী সময় হচ্ছে এলিজাবেথিয়ান এজ। দ্য প্লে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি ইজ রিটেন বাই, স্প্যানিশ ট্র্যাজেডি এটিকে লিখেছেন, এটি লিখেছেন থমাস কিড। থমাস কিড লিখেছেন দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, যেটি একটি নাটক। হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স বিলং টু দ্য এলিজাবেথিয়ান পিরিয়ড? ক্রিস্টোফার মার্লো, তিনি এলিজাবেথিয়ান পিরিয়ডের একজন রাইটার। অথেলো গেভ ডেসডেমোনা হ্যাঙ্কারচিফ অ্যাজ এ টোকেন অফ লাভ, ভালোবাসার প্রতীক হিসেবে অথেলো দিয়েছিল ডেসডেমোনাকে একটি রুমাল। শেক্সপিয়ারের লাস্ট নাটক কোনটি ছিল? লাস্ট নাটক ছিল টেম্পেস্ট। শেক্সপিয়ার কম্পোজড মাচ অফ হিজ প্লেস ইন হোয়াট সর্ট অফ ভার্স? আচ্ছা, কোন ভার্সে তার সবগুলো নাটকই ম্যাক্সিমাম লিখেছিল? সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। শেক্সপিয়ারের মিজার ফর মিজার এটি মূলত একটি কমেডি। মিজার ফর মিজার এটি হচ্ছে একটি কমেডি। ফ্রেলটি থাই দ্য নেম ইজ উইমেন। আচ্ছা, এখানে যে ডায়লগটি আছে এটা কোন রচনা থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে হ্যামলেট থেকে, এবং এটি হচ্ছে প্রিন্স হ্যামলেটের একটি ডায়লগ। দ্য মার্চেন্ট অফ ভ্যানিস ইজ এ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট হোয়াট? এটা মূলত ছিল একটি ইহুদি নিয়ে কাহিনী। অথেলো ইজ এ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট এ মোর। মোর শব্দের অর্থ হচ্ছে বিস্তীর্ণ ভূমি। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা হচ্ছে হ্যামলেটের একটি ডায়লগ।
ফর গডস সেক হোল্ড ইউ টাং অ্যান্ড লেট মি লাভ, এটি কার কথা? এটি লিখেছেন জন ডন। হু হ্যাজ রিটেন দ্য প্লে বলপুন, বলপুন লিখেছেন বেন জনসন। অফ দ্য ফলোইং অথর হু রট অ্যান এপিক, আচ্ছা, মহাকাব্য লিখেছেন জন মিল্টন, যিনি একজন অন্ধ কবি ছিলেন। দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের সবচেয়ে সুপরিচিত ব্যঙ্গাত্মক কবিতার লেখক হচ্ছেন জোনাথন সুইফট, যার মাস্টারপিস হচ্ছে গালিভার্স ট্রাভেল। হু ইজ নট এ ভিক্টোরিয়ান পোয়েট, ভিক্টোরিয়ান পোয়েট নয়, হচ্ছে আলেকজান্ডার পপ, তিনি মূলত ছিলেন অগাস্টান পিরিয়ডের কবি। হু হ্যাজ রিটেন দ্য পোয়েম এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, এটি লিখেছেন থমাস গ্রে। দেখেন এই প্রশ্নটা কিন্তু পরপর দুটি বিসিএস এ এসেছিল। দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিগেন উইথ দ্য পাবলিকেশন অফ হোয়াট? প্রিফেস টু লিরিক্যাল ব্যালড, এটি যখন পাবলিশ হয় ঠিক সেই মুহূর্তেই ইংরেজি লিটারেচারে রোমান্টিক এজের সূচনা হয়। দেখেন এখানে কিছু লাইন আছে, অ্যালোন অ্যালোন অল অ্যালোন, অ্যালোন অন এ ওয়াইড ওয়াইড সি, এটি নেওয়া হয়েছে রাইম অব দ্য এনশান্ট মেরিনার থেকে। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এটি মূলত লেখা হচ্ছে এসটি কলেরিজের। এসটি বলতে বোঝানো হয় স্যামুয়েল টেলর, তিনি মূলত ইংলিশ পোয়েট ছিলেন না, তিনি ছিলেন লিটারেরি ক্রিটিক এবং ফিলোসফার। তাকে বলা হয় সুপার ন্যাচারালিজমের কবি, অর্থাৎ অতি প্রকৃতির কবি। ব্যক্তিগত জীবনে তাকে আবার আফিমে আসক্ত ছিলেন বলে জানা যায়, তাই তাকে আফিম ইটারও বলা হয়। তারপরে দেখেন যে হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স বিলং টু দ্য রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার? স্যামুয়েল টেলর কলেরিজ, তিনি মূলত রোমান্টিক পিরিয়ডের ছিলেন, এবং তার সাথে আরেকটি ইনফরমেশন যোগ করতে পারেন, তিনি ছিলেন ফাউন্ডার অব দ্য রোমান্টিক মুভমেন্ট। তাছাড়া তিনি মেম্বার অফ লেক পোয়েট ছিলেন। পিভি শেলি বা পার্সিবেসি শেলির অ্যাডোনিস, এটি মূলত ছিল একটি শোকগাথা, কাকে নিয়ে? জন কিটসের মৃত্যুতে লেখা একটি এলিজি ছিল অ্যাডোনিস, যেটি লিখেছিলেন পার্সিবেসি শেলি। দ্য পোয়েম সলিটারি রিপার ওয়াজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, এটি কোন কবিতা থেকে বা কার কবিতা থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা থেকে। অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউডেড অ্যান্ড হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিল, এই কবিতার লাইনটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ভিক্টোরিয়ান পোয়েট। ডেভিড কোপারফিল্ড ওয়াজ এ ভিক্টোরিয়ান নভেল। তাহলে বোঝাই যাচ্ছে যে চার্লস ডিকেন্স ছিলেন একজন ভিক্টোরিয়ান নভেলিস্ট। Most importantly, London town is found as a living being in the works of Charles Dickens. মূলত ডেভিড কোপারফিল্ডে এই সিটিটির একদম প্রাণবন্তভাবে তুলে ধরা হয়েছিল। থমাস হার্ডির বিখ্যাত বই কোনটি? থমাস হার্ডির বিখ্যাত বই হচ্ছে রিটার্ন অব দ্য নেটিভ। ক্যান্ডিডা নাটকটি লিখেছেন জর্জ বার্নার্ড শ, এবং আর্মস অ্যান্ড দ্য ম্যান এই নাটকটিও লিখেছেন জর্জ বার্নার্ড শ। হু অ্যামাং দ্য ফলোইং ইন্ডিয়ান ইংলিশ রাইটার্স ইজ ফেমাস নোভেলিস্ট? ইংরেজি সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় নভেলিস্ট ছিলেন আর কে নারায়ণ। গ্যারনসন হচ্ছে একটি কবিতা যেটি লিখেছিলেন টি.এস. এলিয়ট। দ্য সান অলসো রাইজেস, এটা হচ্ছে একটি উপন্যাস এবং এই উপন্যাসটির লেখক আর্নেস্ট হেমিংওয়ে। দ্য সান অলসো রাইজেস। এ প্যাসেজ টু ইন্ডিয়া, এর লেখক ই.এম. ফোস্টার। গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ ট্রান্সলেটেড বাই ডব্লিউ.বি. ইয়েটস ট্রান্সলেট করেছিলেন গীতাঞ্জলি।
হু অফ দ্য ফলোইং রাইটার্স ওয়াজ নট এ নভেলিস্ট? নভেলিস্ট ছিলেন না। ডব্লিউ.বি. ইয়েটস মানে উইলিয়াম বাটলার ইয়েটস, তিনি ছিলেন মূলত একজন কবি। দ্য পোয়েম আইল অফ ইনিসফ্রি, আইল শব্দের অর্থ হচ্ছে দ্বীপ। দ্য পোয়েম আইল অফ ইনিসফ্রি এটি লিখেছেন ডব্লিউ.বি. ইয়েটস। ক্লাস রিলেশনস অ্যান্ড সোশ্যাল কনফ্লিক্ট ইজ দ্য কি আন্ডারস্ট্যান্ডিং অফ মার্কসিজম, মানে মার্ক্সবাদের প্রধান আলোচ্য বিষয়ই ছিল ক্লাস রিলেশনস অ্যান্ড সোসাইটাল কনফ্লিক্ট। ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, এটিকে বলেছেন এরিস্টটল, এই কথাটি বলেছেন। সোসাইটিস লিভিং ইন দ্য পেরিফেরি আর অলওয়েজ ইগনোরড, পেরিফেরি শব্দের অর্থ হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। সমাজে প্রান্তিক যারা জনগোষ্ঠী তারা সবসময় নিগৃহীত হয়, অবহেলিত হয়। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড পেরিফেরি হচ্ছে মার্জিনাল এরিয়াস, মানে প্রান্তিক এরিয়া। হুইচ ওয়ান অফ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ফ্রুগাল, ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী, আর এর বিপরীত শব্দ হবে আপনার মিতব্যয়ী নয় অথবা অমিতব্যয়ী, স্পেন্ডথ্রিফট। Select the word that is most commonly opposite in the meaning of capitalized word deleterious. Deleterious শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর, আর এর বিপরীত শব্দ হবে ক্ষতিহীন, harmless. What would be the right antonym for initiative? Initiative শব্দের অর্থ হচ্ছে কোনো উদ্যোগ গ্রহণ করা, চেষ্টা করা, আর এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাপ্যাথি। অ্যাপ্যাথি শব্দের অর্থ হচ্ছে অনীহা বা কোনো চেষ্টা না করা। ট্রানজিটরি এর অ্যান্টোনিম কি? ট্রানজিটরি শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী, এর বিপরীত শব্দ হচ্ছে স্থায়ী। তারপরে দেখেন বেস্ট অ্যান্টোনিম খুঁজতে হবে। এখানে হচ্ছে বলা হচ্ছে হাইবারনেট। হাইবারনেট শব্দের অর্থ হচ্ছে এটা ব্যাঙের সাথে যায়, এই শব্দটা। ব্যাঙ যেহেতু শীত নিদ্রায় যায়, মানে একদমই হচ্ছে ইনঅ্যাক্টিভলি অনেক দিন পর্যন্ত ব্যাঙ আপনার মাটির নিচে থাকতে পারে, এটাকে বলা হয় হাইবারনেট বা শীত যাপন। তাহলে এর অ্যান্টোনিম কিন্তু হবে অ্যাক্টিভ থাকা। আসলে এটা স্লাগিশ বলতে এখানে সিনোনিমকে বোঝানো হয়, তাহলে এখানে হবে অ্যাক্টিভ। দ্য ওয়ার্ড প্যানিজাইরিক, প্যানিজাইরিক শব্দের অর্থ হচ্ছে অতি প্রশংসা করা, মানে এলাবোরেট প্রেইজ। দ্য ওয়ার্ড অমনিভোরাস, অমনিভোরাস শব্দের অর্থ হচ্ছে সর্বভুক, মানে যে সবকিছু খায়, ইটিং অল টাইপস অফ ফুড। অন্যদিকে কার্নিভোরাস শব্দের অর্থ হচ্ছে মাংসাশী, যে শুধুমাত্র মাংস খায়। ইটস টাইম টু রিভিউ দ্য প্রোটোকল অন টেস্টিং নিউক্লিয়ার ওয়েপন্স। এখানে প্রোটোকল শব্দের অর্থ কি? প্রোটোকল শব্দের অর্থ হচ্ছে আসলে দলিলের খসড়া অথবা ড্রাফটিং। এখানে এর অর্থ হচ্ছে রেকর্ড অফ রুলস। The film was directed in the director's usual idiosyncratic style. Idiosyncratic style শব্দের অর্থ বোঝায় যে স্বতন্ত্র স্টাইল বা এক ধরনের নিজস্বতা। কারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে হেটেরোজেনিয়াস, HETERO, তারপর হচ্ছে জিনিয়াস, GENEOUS। হেটেরোজেনিয়াস মানে হচ্ছে এলোমেলো বা অগোছালো বা ভিন্ন রকম। দ্য ভার্ব অফ নাম্বার, নাম্বারের ভার্বও কিন্তু নাম্বার, এবং এটাকে বলা যায় এনিউমারেট। এনিউমারেট হচ্ছে ENUMERATE, এনিউমারেট অর্থাৎ গণনা করা। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, যখন দুটি ভিন্ন সাবজেক্ট একই রকম অর্থ প্রকাশ করবে তখন ভার্বটি হবে সিঙ্গুলার। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সো মেক শিওর ইউ টেক অ্যান আমব্রেলা। যেহেতু সো এর আগে অংশ হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, পরের অংশ হচ্ছে প্রেজেন্ট টেন্সে হবে। ক্যাসান্ড্রা ইজ এ নাইট আউল, সো she doesn't usually get up until about 11 AM. যেহেতু সে হচ্ছে নিশাচর, রাতের পাখি, সেহেতু সে সকালবেলা অবশ্যই 11টার আগে ঘুম থেকে উঠবে না। ক্রিকেট এনজয়েস a huge following in Bangladesh. আচ্ছা,
এখানে দেখেন, এখানে একটা আর্টিকেল আছে, আমরা জানি আর্টিকেলের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে এবং তারপরে নাউন বসে। যেহেতু এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তাহলে নাউনের আগে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে এবং অ্যাডজেক্টিভের আগে হচ্ছে আর্টিকেল হবে। তাহলে এখানে হবে ফলোইং। বিং ফ্যাট ডাজন্ট নেসেসারিলি কিল ইউ, মানে আপনি যখন মোটা হবেন, মানে আপনাকে মারবে না, কিন্তু এটা কি করবে, বাট ইট ইনক্রিজেস দ্য রিস্ক ইউ উইল সাফার ফ্রম দ্য ন্যাস্টি ডিজিজেস, মানে বিভিন্ন খারাপ ধরনের রোগে আপনি হচ্ছে সাফার করবেন। ইট ইনক্রিজেস। এখন দেখেন যে এই কমার আগে, মানে আগের যে সেন্টেন্সটা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে পরের অংশ। যেহেতু ইট আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। উইমেন আর টু অফেন কনস্ট্রেন্ড বাই ফ্যামিলি, যেহেতু এখানে দেখেন যে প্যাসিভ ভয়েসে আছে, তাহলে অবশ্যই ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। উইমেন আর টু অফেন কনস্ট্রেন্ড মানে সীমাবদ্ধ থাকে, বন্দি অবস্থায় থাকে, বাই ফ্যামিলি কমিটমেন্টস। ওয়েন ওয়াটার, ওয়াটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এরপরে যে ভার্বটা আসবে তার সাথে এস বাই এস যুক্ত হবে। হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, যখন পানি ফ্রিজ হয় তখন সেটা আপনার বরফে পরিণত হয়। আই কুডন্ট মেন্ট দ্য কম্পিউটার মাইসেলফ, আমি নিজে নিজে কম্পিউটারটি ঠিক করতে পারিনি। সো আই, আচ্ছা পজিটিভ ভার্বের ক্ষেত্রে যখন হ্যাড বসবে, দেখেন আই হ্যাড ইট ম্যান্ডেট, মানে আমি অন্যের দ্বারা এই কাজটি করিয়েছি। আই হ্যাড ইট ম্যান্ডেট অ্যাট এ শপ। টু ডো অ্যাওয়ে শব্দের অর্থ হচ্ছে গেট রিড অফ, মানে মুক্তি পাওয়া। টু ডো অ্যাওয়ে অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। ইন দ্য 18th century দ্য মুঘল এম্পায়ার, আচ্ছা মুঘল সাম্রাজ্য, বিগেন টু কি হতে শুরু করেছিল, আলাদা হতে শুরু করেছিল অথবা বিভক্তি হওয়া শুরু করেছিল। বিকেন্দ্রীভূতকরণ, ডিসইন্টিগ্রেট। আই স্টিল হ্যাভ এ লিটল মানি, এ লিটল মানি হচ্ছে আপনার কাছে টাকা নাই বললেই চলে। লিটলের সাথে এর আগে যখন এ বসবে, মানে আপনার লিটল হচ্ছে একদমই নেগেটিভ ওয়ার্ড, এর সাথে যখন এ থাকবে মানে আছে, নাই বললেই চলে, এরকম আছে আর কি। আই স, আর্টিকেলের ক্ষেত্রে যখন কোন সেন্টেন্সে ওয়ান শব্দটা থাকবে তখন এর সাথে আপনার এ ব্যবহৃত হবে। ও এর উচ্চারণ যখন ও এর মতো হয় তখন আপনার এ বসে। চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম। টেক দ্য বুল বাই দ্য হর্নস, টেক দ্য বুল বাই দ্য হর্ন শব্দের অর্থ হচ্ছে সাহসের সাথে শত্রুর মোকাবেলা করা, মানে টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ। এ স্পিচ একটি বক্তৃতা, অফ টু মেনি ওয়ার্ড মানে যখন দীর্ঘ কথাবার্তা চলে, অনেক বেশি বেশি ওয়ার্ড ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় আপনার দীর্ঘ বক্তৃতা। আচ্ছা, টু মেনি ওয়ার্ডস বলতে বোঝায় বার্বাস স্পিচ, মানে এমন বক্তৃতা যে যার মাঝে কথা বলতেই থাকে মানুষ বোর্ড হয়ে যায়। দ্য ফ্রেজ অ্যাকেলস হিল, অ্যাকেলস হিল বলতে বোঝায় দুর্বল পয়েন্ট, মানে উইক পয়েন্ট। এ স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর, মানে আপনি সময় মতো যখন কাজ করবেন না তখন ওই কাজটা নিয়ে আপনাকে হেনস্থ হতে হবে, তাই এটাকে বোঝানো হয় টাইমলি অ্যাকশন। মানে কাঁচা কালে না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, এরকম কিছু প্রবাদ বাক্য আছে যে সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর। লেট আস বিং বাই লুকিং এট দ্য মাইনিউটস অফ দ্য মিটিং, মিটিং মাইনটস আসল বলতে কি বোঝানো হয়, এটা হচ্ছে রিটেন রেকর্ড। মিটিং মাইনটস হচ্ছে রিটেন রেকর্ড, মানে সবার আলোচ্য সূচি কি হবে সেটা লিখে রাখা হয়। দ্য ফ্রেজ নবরিচ, নবরিচ বলতেই বোঝানো হয় যে নতুন ধ্বনি, নবরিচ মানে নতুন ধ্বনি। মাটন, মাটন আসলে এটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কেন ম্যাটেরিয়াল নাউন,
যে সকল দ্রব্য গণনা করা যায় না, শুধু ওজন করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন ওয়াটার, উড, গোল্ড, আইস, সুগার, ওয়েল, মিল্ক, তারপর হচ্ছে পেপার, পেট্রোল, তাছাড়া মাটন। আচ্ছা, ফ্রেলটি দ্য নেম ইজ উইমেন। এখানে দেখেন সাবজেক্টের প্রথমে যখন কোনো কিছু বসবে সেটা হবে কি নাউন, তাহলে এখানে ফ্রেলটি হচ্ছে নাউন। আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নিজেই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর এখানে ম্যাটেরিয়াল নিজেও হচ্ছে নাউন। আচ্ছা, উইল আই টেক মাচ টাইম। এখানে ডিটারমিনার কোনটা? ডিটারমিনার হচ্ছে মাচ, যেহেতু এটি দ্বারা কোনো কিছু পরিমাণ, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা এগুলো বোঝানো হচ্ছে। মনে রাখবেন যে ডিটারমিনার হিসেবে আনকাউন্টেবল নাউনের পূর্বে আসলে মাছ শব্দটা ব্যবহার করা হয়। যেমন এখানে টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর আগে মাছ ব্যবহৃত হয়েছে। দ্যাট অ্যামেজিং সং হন্টেড মি এ লং টাইম। দ্যাট কেন এখানে ডিটারমিনার হলো? দ্যাট হচ্ছে ডিটারমিনার গুলোর মধ্যে স্পেসিফিক ডিটারমিনার। তাছাড়া দা, দিস, দ্যাট, দিস, দোজ, মাই, ইউর, হিজ, আওয়ার, দেয়ার, করিমস, এগুলো হচ্ছে আপনার স্পেসিফিক ডিটারমিনার। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউজ? লাউজের প্লুরাল ফর্ম হচ্ছে লাইস, LICE, লাইস। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম? রেডিয়াস হচ্ছে আসলে সিঙ্গুলার ফর্মে আছে, আর রেডিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে রেডি, RADI। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আসলে বলতে বোঝানো হয় বন্টন সূচক। যেমন ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেটাকে বলা হয় বন্টন সূচক প্রোনাউন। আমি জানি না ভিডিওগুলো আপনাদের আসলে কেমন লাগছে, তবে আমি আশা রাখি এবং বিশ্বাস করি আপনারা যদি পুরো আয়োজনটা অর্থাৎ 2 মাস ব্যাপী আমাদের এই স্বপ্নের স্কুলের সবগুলো ভিডিও দেখেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন আপনার BCS প্রিলিমিনারিতে সফল হওয়ার জন্য। পরবর্তীতে আমরা একটু বিস্তরভাবে ক্লাস নেব। আপাতত আপনাদেরকে কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য ওই প্রাথমিক আলোচনাগুলো দিয়ে চালাচ্ছি। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।